আছে আপনারা যারা আমাকে চেনেন না তাদের জন্য আমার নাম ইশতিয়াক আজিজ বুলরা। আমি এই যে বাবু পা ব্যথা হয়ে গেছে, চলে আসবো। আমি আমি এই না নাম ঠিক না হলে আপনারা আবার বলবেন আমাকে। আমি বাবু কোথায় গেল? এই সাউন্ডটা ক্লিয়ার করো। এই বাবু কি হলো? আরে এত বড় সাউন্ড ক্লিয়ার মারা সারা সঙ্গে মিডিয়া চালাতে ঘটে ভাই 52টা একটু ডাউন করে দেন, সাইড করে দিতে। 52টা ডাউন করে দেন। ঠিক আছে ভাই, তুই চলে আয় ভাই, বয়। হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে তো ভাই, এগুলো একই শব্দ। মাইক ঠিক আছে? জি জি, হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে যাচ্ছে না আবার? না না ঠিকঠাক। আচ্ছা, আমার নাম ইশতিয়াক আজিজ বুলরা। আমি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার ভাই ওরা এটা কল্যাণ রাখছে, এটা সমিতির তো আমার আপনার প্রশাসক। আমাকে এখানে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। গেলাম ভাই, জানার বুঝে আপনারা জানেন যে মুক্তিযোদ্ধারা 71-72 পর থেকে বিভিন্ন কারণে, আমি ঐতিহাসিক দিকে যাব না, আপনারা এটা জেনে নেবেন আর এবং আপনারা জানেন, একটা অবহেলিত, একটা অবাঞ্ছিত, একটা উপেক্ষিত গোষ্ঠী তারা যুদ্ধ করার পর এখনকার মতন এই যে 24 তারিখে 24-এ 5ই অগস্টে যে আন্দোলনটা হয়ে গেল, বিপ্লবটা হয়ে গেল, যার মধ্যে আমরা নতুন ভাবে আমরা জাতিকে এই দুঃশাসন থেকে আমরা মুক্তি পেলাম। তাদের তো সনদ আছে, তাদেরকে সরকারে নেওয়া হয়েছে, তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে, তাদেরকে দেশ পরিচালনায় নেওয়া হয়েছে। আমরা কিন্তু মুক্তিযোদ্ধার 71 সালে দেশ স্বাধীন করে আমরা জাতিকে একটা দেশ উপহার দিলাম, একটা পতাকা উপহার দিলাম। আমাদের কিন্তু এরকম কোনো দাবি ছিল না। সরকার বলেছে যে এদেরকে দেখে রাখা হবে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবারকে দেখে রাখা হবে, তারা দেখবে। আমাদেরকে কেউ দেখে নেই। মুক্তিযোদ্ধারা তখনও ছিল রাস্তায়, এখনো আছে রাস্তায়। মুক্তিযোদ্ধা যারা, তাদের মধ্যে 95 ভাগ ছিল, আমি এটা প্রজন্মকে বলছি যে 95 ভাগ ছিল তৃণমূল থেকে উঠে আসা রিক্সাওয়ালা, মুচি, এই শ্রমিক, কৃষক, এরা সব মুক্তিযুদ্ধ করেছিল। তারা মনে করেছিল তারা একটা স্বাধীন দেশ পাবে, স্বাধীন দেশ পেলে তাদের সামাজিক উন্নতি হবে, একটা সাম্য আসবে দেশের মধ্যে, কিন্তু কিছুই আসেনি। আপনারা জানেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে, আমি একটা মুক্তিযোদ্ধা আপনাদের সামনে কথা বলছি, আমার 72 বছর বয়স, আমি 72 ইয়ার্স ওল্ড। আমার বড় ভাই শহীদ হয়েছে যুদ্ধে 71-এ, শহীদ আশরাফুজ্জামান বীরুত্তম। আমার বাবাকে আমার জন্য ধরে নিয়ে গিয়ে অনেক টর্চার করেছে আমার জন্য। আমি কথাগুলো বলছি কেন, যে কিছুদিন পরে আপনারা আর আমার এই যে ভাইয়েরা আছে, আমার মুক্তিযোদ্ধারা, তাদেরকে আর পাবেন না জিজ্ঞাসা করবার জন্য। কাজে আমাদের মুখ থেকে শুনে নিতে হবে আপনাদের যে 71-এ কি হয়েছিল এবং তারপরে দেশে কি হয়েছিল এবং আমাদের নিয়ে কি করা হয়েছে। এই আওয়ামী লীগ দলটা, এরা মুক্তিযুদ্ধ করে নাই। আমার 9 মাসের মুক্তিযুদ্ধে আমি একটা আওয়ামী লীগকে দেখি নাই যে অস্ত্র হাতে যুদ্ধ করেছে। তারা সবাই বর্ডার ক্রস করে গিয়ে সংগঠন হয়েছে, অন্য কিছু হিসেবে কাজ করেছে, তারা যুদ্ধ করে নাই। তারা যুদ্ধে লিপ্ত ছিল না, যুদ্ধ চায়ও নাই। আমি ওইটা করতে গেলে আরেকদিন আরেকটা প্রেস কনফারেন্সে সেসব কথা বলবো। আজকে আমি আসছি, এই যে আওয়ামী লীগ, আপনারা জানেন সাংবাদিক ভাইরা, যে এই মেডেল দিয়েছিল দাওয়াত করে বিদেশিদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, সেটা গোল্ড মেডেল না হয় পরে বের হয়েছে তামার পিতলের মেডেল, তাই না? এই যে শেখ হাসিনা, এই স্বৈরাচারী শেখ হাসিনা, সে যে এই ইয়েগুলো দিয়েছে, বাড়ি ঘরগুলো দিয়েছে, কয়েকদিন পরেই বাড়ির মধ্যে ফাটল ধরেছে, দিয়ে তারা খালি ফটো অপরচুনিটি দিয়েছে। আর তারা বলেছে তারা মুক্তিযোদ্ধাদের দল, আর বাকি সব হলো গিয়ে মুক্তিযুদ্ধের
বিরোধী দল। যে লোকটা যুদ্ধ করলো, যে লোকটা দেশের স্বাধীনতা ঘোষণা দিল, সেই তাকে বানিয়ে দিল আইএসআই এজেন্ট, পাকিস্তানের এজেন্ট, রাজাকার। আর যে নাকি প্লেনে করে পাকিস্তান গিয়ে ওখানে বহাল কবিয়তে চুরুট খেতে থাকলো 9 মাস ধরে, হ্যাঁ, সে হলো গিয়ে বিরাট মুক্তিযোদ্ধা। এই ভুল তথ্য আপনাদেরকে, এবং আপনাদের তো বড় হয়ে গেছে, যারা ছোট, যারা জন্মিয়েছে তারপর থেকে 15 বছর, তাদেরকে এইটাই শেখানো হয়েছে। আমাদের বই পুস্তক থেকে, ইতিহাস থেকে এই মৌলানা ভাসানীকে সরিয়ে দেওয়া হয়েছে, স্যার সলিমুল্লাহকে সরিয়ে দেওয়া হয়েছে, শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো লোককে সরিয়ে দেওয়া হয়েছে। এনেছে খালি একজনকে, এই একজন। এই একজন কি হলো, 75-এ পাকশাল করলো, তার পতন হলো, এবং এইবার তো আপনারাই এটার অংশ, এই 24-এ যা হলো। কাজেই আমরা মুক্তিযোদ্ধারা একটা অতীব, একটা অবহেলিত গোষ্ঠী। আপনারা সবাই এটা মনে রাখবেন যে আমরা 71-এ স্বাধীনতার পর আমরা কিচ্ছু চাই নাই, আমাদের কাঁধে বন্দুক রেখে, হ্যাঁ, এই আন্দোলনটা হলো এর বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে। মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, আমাদেরকে মুক্তিযোদ্ধা কোটা দিয়ে আমাদেরকে ঘর বাড়ি বিল্ডিং, হ্যাঁ, দিয়ে গুলশান মনোনীত আমাদেরকে বড়লোক করে দিচ্ছে। বিশ্বাস করেন, এই কোটার 5% মুক্তিযোদ্ধারা পায় নাই। এই আওয়ামী লীগাররা মুক্তিযোদ্ধা হয়ে, ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে, হ্যাঁ, সেই সবকিছু তারা সুবিধা দিয়েছে, আর আমরা সেই টিভি নিয়ে রয়ে গেছি। কিন্তু মুক্তিযোদ্ধা কোটা, এটা ইয়ে করতে হবে, এটার বিরুদ্ধে ইয়ে করলো এনসিপি লোকেরা, কেউ আমাদেরকে ডাকলো না, বসলো না। ভাই, এটা কি হয়েছে? আমার এখানে এখন 50 জন 100 জন মুক্তিযোদ্ধা আছে, আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে তারা কেউ কোনোদিন কোন সুবিধা, এই কোটার সুবিধা কোনোদিন পায় নাই। আমরা যুদ্ধের সময় চিন্তাই করিনি কোটার কথা। যুদ্ধটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য, স্বাধীনতাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। কি পাবো না পাবো ওই সমস্ত আমরা কোনোদিন ভাবি নাই। তো যাই হোক, আজকে আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশে যে একটা কতখানি জঘন্য, কতখানি নিম্নমানের একটা ঘটনা ঘটে গেছে, এটা আপনারা সবাই ধারণ করবেন এবং তুলে ধরবেন এবং এটা ছড়িয়ে দেবেন আপনাদের সবাইকে। এবং এই যদি পরে প্রশ্ন থাকে, আমাদের কাছ থেকে কার্ড নিয়ে যাবেন, আমাদের লোকজনদের কাছ থেকে আপনারা আরো বেশি জানবেন এটা নিয়ে। আরো পরবর্তীতে আমি চাইবো যে আপনারা এই খবরটা জানি সব জায়গায় ছড়ায়, জানি এটা থেমে না থেকে আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমি সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আলী জুলফার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, প্রশাসক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি। প্রথমে আমার মহান আল্লাহর নামে শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শেদকে, যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই প্রশাসক পদে দায়িত্ব দিয়েছিলেন। সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত মনে উপস্থিত হয়েছি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্পে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাফিয়া সংগঠিত ভয়াবহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার তুলে ধরতে। মুক্তিযোদ্ধাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বরাদ্দকৃত বিজয় রাকিব সিটির ফ্ল্যাট ও আবাসন প্রকল্পে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করার ঘটনায় অন্যান্যদের মতো আমিও যার পর নাই মর্মাহত, অপমানিত ও ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করছি। 1994 সালে আমি ইশতিয়াক আলী জুলফার তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ভূমিহীন, বেকার ও অসচ্ছল, এই কথাগুলো মনে রাখবেন আপনারা, ভূমিহীন, বেকার, অসচ্ছল, এই কথাটা বারবার আমি আপনাদেরকে মনে করিয়ে দেব। মুক্তিযোদ্ধা, ভূমিহীন, বেকার ও অসচ্ছল মুক্তিযোদ্ধা তাদের পরিবারের স্থায়ী আবাসনের জন্য
প্রয়োজনীয়তা তুলে ধরি। বিষয়টি যৌক্তিকতা ও মানবিক গুরুত্ব বিবেচনা করে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য বীরপুর 14 নম্বর ব্লক ডি এলাকায় 16.02 একর জমি উক্ত সমিতির নামে বরাদ্দ দেন, স্মারক নাম্বার 1। এর আগে 1993 সালে 49 জন সাধারণ সদস্য ও 15 সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। 1997 সালে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক সমিতিটি নিবন্ধন লাভ করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, মহান যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চালিকা শক্তি ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধাদের সম্মানজনক জীবন যাপনের নিশ্চয়তা দেয়া। এই প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের সুবিধা প্রদানের লক্ষ্যে গৃহীত বিজয় রাকিন সিটি আবাসন প্রকল্প ছিল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ। দুঃখজনক হলেও এই প্রকল্পটি সময়ের পরিক্রমায় মুক্তিযোদ্ধাদের কল্যাণের পরিবর্তে একটি সংঘবদ্ধ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও আইন লঙ্ঘনের উদাহরণে পরিণত হয়েছে। প্রকল্পটির প্রাথমিক উদ্দেশ্য বাস্তবায়ন প্রক্রিয়া, সংগঠিত অনিয়ম, দায়ী ব্যক্তিবর্গ এবং আইন লঙ্ঘনের বিষয়গুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করতে আজ আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। ভূমিহীন, বেকার ও অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসন লুটের অন্যতম কারিগর হলেন ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতিবাদ সাবেক অতিরিক্ত আইজি ও সাবেক পিএসসি চেয়ারম্যান ATM আহমেদুল হক ও তার সহযোগী 71, যার বয়স ছিল 5 বছর। সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বের করে এবং তার নাম হলো মুর্শিদুল আলম। এই দুটো নাম আপনারা মনে রাখবেন। ভাই আপনি বারবার করতেছেন। একটি হলো আহমেদুল হক, আর একটা মনে রাখবেন মুর্শিদুল আলম। বারবার এই শব্দগুলি আসবে, এই নামগুলি আসবে। পুরো আবাসন প্রকল্পটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য হলেও এই ATM আহমেদুল হক, এই আইজি ও দুর্নীতিবাদ পুলিশ কর্মকর্তা যারা 24-এ আপনারা দেখেছেন যখন আমাদের শিশুদের এবং আমাদের এই প্রজন্মকে বুকে গুলি মেরেছে, এইসব পুলিশ কর্মকর্তা ঘুষখোর আমলা, যার ঘুষ না দিলে কোনো কাজ এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না। ফ্যাসিস্ট রাজনৈতিক নেতা ও ব্যাগ লুটেরাদের পুরো আবাসনের 870টির মধ্যে 666টি ফ্ল্যাট ভাগাভাগি করে নেয় এবং এই একটা ফ্ল্যাটের দাম 2.25 কোটি টাকা। একটা দুটা না, 766টা ফ্ল্যাট তারা লুটপাট করে নেয়। ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চরিত্র আমার মতো আপনাদের মধ্যে বিস্ময় ও ঘৃণা সৃষ্টি করবে। মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মোট 295 জন সদস্যের মধ্যে 110 জন অমুক্তিযোদ্ধা, মানে ভুয়া। 295 জনের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ পান মাত্র 57 জন, যার মধ্যে 25 জন অমুক্তিযোদ্ধা। বাকি 238 জন বঞ্চিত মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা মিলে হাইকোর্টে মামলা করেন, মামলা নম্বর 1। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে 516 জন, তার মধ্যে 334 জনই অমুক্তিযোদ্ধা। এই অমুক্তিযোদ্ধা ও প্রভাবশালী গোষ্ঠী মিলে মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত প্রায় 870টি ফ্ল্যাট নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ফ্ল্যাট বঞ্চিত হন ভূমিহীন, বেকার, অসচ্ছল মুক্তিযোদ্ধারা। ভূমিহীন, বেকার, অসচ্ছল মুক্তিযোদ্ধারা যাদের জন্য দেওয়া হয়েছিল ওই জায়গাটা। এর মধ্য দিয়ে প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পূর্ণভাবে ভুল উদ্ধৃত হয়। রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয় এবং ক্ষমতার অপব্যবহার ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ চুক্তির ফলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়। তথ্য প্রমাণ অনুযায়ী ATM আহমেদুল হক প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে আইজি অনেক ক্ষমতা করে একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান রাকিব এর সাথে 57 এবং 43 শেয়ার ভিত্তিক অবৈধ চুক্তি সম্পাদন করেন। এই চুক্তির মাধ্যমে সমিতির জমির উপর মুক্তিযোদ্ধাদের মালিকানা পূর্ণ হয়। চুক্তির ফলে পুরো প্রকল্পে 950টি ফ্ল্যাট এর মধ্যে মাত্র 870টি ফ্ল্যাটের
মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত হয়, পাওয়া তো দূরের কথা, নির্ধারিত হয়। এখন আমি চলে গেছি এই ডেভেলপমেন্টের মাধ্যমে 1950টা ফ্ল্যাট, এক একটার দাম প্রায় 2 কোটি টাকা করে। ওকে, মুক্তিযোদ্ধারা তাদের নির্ধারিত হয়। এতে প্রকল্পটি কার্যরত বাণিজ্যিক আবাসনে রূপ নেয় এবং মুক্তিযোদ্ধারা তাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার থেকে বঞ্চিত হয়। সনদধারী অমুক্তিযোদ্ধা মুর্শেদুল আলম, সেই যার বয়স 5 ছিল 71, সেই মুক্তিযোদ্ধা হয় এবং ভুয়াভাবে এই জামুকার মাধ্যমে মুর্শেদুল আলম মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দাবি করে বসে বেআইনি ভাবে সভাপতি পদ আঁকড়ে ধরে আছে এটিএম আহমেদুল হক চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই হত্যা মামলার FRI মুক্ত আসামি হওয়া সত্ত্বেও তিনি তার অবৈধ সম্পত্তি কুক্ষিগত করতে হয়রানিমূলক মামলা দায়ের করে সমিতির কার্যক্রম বন্ধের চেষ্টা চালাচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গত 29শে ডিসেম্বর সমিতির কার্যালয়ে প্রতিষ্ঠাতা 39 জন সদস্যের সাথে বৈঠক করি। এতে ফ্ল্যাট বঞ্চিত প্রকৃত মুক্তিযোদ্ধাদের চাপা আর তাদের অসহায়ত্বের কথা প্রকাশ পায়। প্রশাসকের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে উক্ত এটিএম আহমেদুল হক, সেই আহমেদুল হক হয়রানিমূলক মামলা করে আরো মামলা করে এবং আরো মামলা পায়তারা করছে। বিজয় রাকিব সিটির মালিকানা মুক্তিযোদ্ধাদের নয়, এমন চরম মিথ্যাচার করতে কুণ্ঠাবোধ করছে না এই ফ্যাসিস্ট গণ। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নাম মুছে ফেলতে রাকিব সিটি ওনার্স অ্যাসোসিয়েশন বারকোয়া নামে ওই ডেভেলপাররা নামে একটি সংগঠন সৃষ্টি করে। আমি প্রশাসকের দায়িত্ব নিয়ে যখন কার্যনির্বাহী কমিটি নির্বাচন আয়োজনের চেষ্টা করছি, ঠিক তখনই তারা উকিল নোটিশ দিয়ে আমার কাজে বাধা প্রদান করে। তারা ওই ইনজাংশন নিয়ে আমার এই প্রশাসকের বৈধতা চ্যালেঞ্জ করে আমার উপর ইনজাংশন দেয়। সেই ইনজাংশন আবার কোর্ট রিভার্স করে দেয়। সেই জন্য আমি এখন পর্যন্ত ওটার প্রশাসক। ভূমিহীন বেকার মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের জন্য দেশটিতে বেগম খালেদা জিয়া এই স্বপ্নিল আবাসন প্রকল্পে 870টি ফ্ল্যাটের মধ্যে 766টি ফ্ল্যাট স্বৈরাচার আওয়ামী সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, দলবাজ নেতা, পুলিশ ও আমলার অবৈধভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এর মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির গৃহহীন বীর মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির স্বঘোষিত সভাপতি এটিএম আহমেদুল হক ও তার স্ত্রী বিনারা বেগমের নামে 2টি করে মোট 4টি ফ্ল্যাট। প্রবাসী 2 মেয়ে তানিয়া চৌধুরী ও ত্রকা চৌধুরীর নামে 1টি করে, 2টি সহ মোট 6টি ফ্ল্যাট নামে তার দখল রয়েছে। অথচ এটিএম আহমেদুল হক সমিতির বৈধ কোনো সদস্যই না। আইজি দলীয় ও রাষ্ট্রীয়ভাবে প্রভাব খাটিয়ে, এবার আসতেছে ইন্টারেস্টিং ব্যাপার, খাটিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করে সমিতির সাধারণ সম্পাদক মুর্শেদুল আলম ও তার 36 জন আত্মীয় স্বজনের নামে 56টি ফ্ল্যাট, 56 ফ্ল্যাট, এক একটার দাম 2 কোটি টাকা করে ফ্ল্যাট অবৈধভাবে দখল করে নেয়। এর মধ্যে নিজের স্ত্রীর নামে 2টি, শাশুড়ির নামে 4টি, শালি ও শালান বউয়ের নামে 10টি, ভাতিজা বউয়ের নামে 12টি, ভাগিনা ভাগ্নির নামে 14টি ফ্ল্যাট উল্লেখযোগ্য। আর আমি যেগুলো বলছি খালি কথার কথা না, এগুলি সব নাম এবং অ্যাড্রেস, এই ফ্ল্যাট নাম্বার পর্যন্ত আমি আপনাদের সব দিয়ে দেব। এইভাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শেখ পরিবারের শেখ সেলিমের ছেলে 2টি এবং একটি মেয়ের নামে 3টি ফ্ল্যাট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নামে 2টি ফ্ল্যাট। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের 2টি মেয়ের নামে 2টি ফ্ল্যাট। আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আফম বাহাউদ্দিন নাসির ও তার ভাইয়ের নামে 4টি ফ্ল্যাট। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর নামে 2টি ফ্ল্যাট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুল রাজ্জাক এর 2 ছেলের নামে 2টি ফ্ল্যাট অনিয়ম করে বরাদ্দ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সাবেক মেয়র কাজী লিয়াকত আলী সহ আওয়ামী ফ্যাসিস্টের বিভিন্ন স্তরের
22 জন রাজনৈতিক নেতার মধ্যে 40টি ফ্ল্যাট বরাদ্দের নামে লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ ওরা বোধ হয় আমার হিসাব মতো 144টা ফ্ল্যাট তারা ভাগাভাগি করে নিচ্ছে। 144টা যার দাম এক একটা 2 কোটি টাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নামে 4টি, একেএম শহীদুল হক সহ একেএম শহীদুল হক, আপনি তার নাম শুনছেন আইজি সব সহ 5 জন আইজি, ইব্রাহিম ফাতেমি অতিরিক্ত আইজির নামে 5টি ফ্ল্যাট সহ 9 জন অতিরিক্ত আইজি ছাড়াও পুলিশের উচ্চ পদস্থ 23 জন কর্মকর্তার নামে 70টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা যারা ভাইরাই এই রুমের মধ্যে আছেন, আপনারা ঢাকা শহরে কে কয়টা ফ্ল্যাটের মালিক রে ভাই? অথচ মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প ফ্ল্যাট বরাদ্দ দেওয়া পাওয়া অধিকাংশ ব্যক্তির সঙ্গে মুক্তিযোদ্ধা যুদ্ধ কিংবা তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিজয় মুক্তিযোদ্ধা শ্রেণী প্রকল্পের নামকরণ করেছিলেন 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এই নাম ও মুক্তিযুদ্ধের প্রতীক মুছে ফেলার অপচেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। সম্প্রতি রাকিব সিটির গেটে ওই ডেভেলপাররা 7 বীর শ্রেষ্ঠের নামে, মানে আর কি সিম্পেথি পাওয়ার জন্য যে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে তারা শ্রেষ্ঠের নামে একটি মনুমেন্ট উদ্বোধন করা হয়েছে, অথচ উক্ত অনুষ্ঠানে কোন মুক্তিযোদ্ধাকে দেখা যায় নাই। মুক্তিযোদ্ধা পরিবার সমিতির বর্তমান প্রশাসক এই অধম মুক্তিযুদ্ধের ক্র্যাকটনের অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও সেখানে সেটা আমাকে জানানো হয় নাই। তারা কোনোভাবে চায় না মুক্তিযোদ্ধাদের কোনো জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবাসন প্রকল্পে তাদের লুটপাট করা ফ্ল্যাট প্রকৃতি মুক্তিযোদ্ধারা ফিরে পান। এই জন্য প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের নিয়ে নিয়মিত সমিতির কার্যক্রম বন্ধের প্রচন্ড পায় তারা এই চক্রটি চালিয়ে যাচ্ছে। তৎকালীন বিএনপি সরকার মুক্তিযোদ্ধাদের আবাসন সুরক্ষায় একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছিল, যার মূল শর্ত ছিল বরাদ্দপ্রাপ্ত ফ্ল্যাট 10 বছরের আগে বিক্রি করতে পারবে না। পরে বিক্রি করতে চাইলেও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির পূর্বানুমতি বাধ্যতামূলকভাবে এই নীতিমালার প্রতি ধারা পদ্ধতিগতভাবে লঙ্ঘন করা হয়েছে। কারণ আমি যদি মুক্তিযোদ্ধা হিসেবে একটা পেয়ে থাকি, আমি যদি 10 বছর পরে বিক্রি করি, সবাই তো কিনতে চাইবে, অনেকে কিনতে চাইবে। এটা যদি আমি গোলাম আজমের ছেলের কাছে বিক্রি করি তাহলে ঠিক হলো না যে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণের একটা প্রপার্টি পাবে। কাজে ওটা একটা লিগের মধ্যে রাখা হয়েছে, কিন্তু তারা কোনোদিন এটা এই যেতে পারেনি, এই নীতিমালা প্রয়োগ করতে পারেনি, কারণ তারা কোনোদিন ওর পাত্তাই পায় না মুক্তিযোদ্ধা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি বিজয় রাকিব সিটি প্রকল্পের সব বরাদ্দ চুক্তির পূর্ণাঙ্গ তদন্ত, অমুক্তিযোদ্ধা ও অবৈধ বরাদ্দ বাতিল, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম ন্যায্য ফ্ল্যাট বরাদ্দ দিতে হবে, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পরিশেষে আপনাদের মাধ্যমে সবাইকে অবহিত করতে চাই, মুক্তিযোদ্ধারা কোনো করুণা চায় না, তারা এই দেশের স্বাধীনতার অন্যতম অংশীদার ও অনুঘটক। তারা চান তাদের ন্যায্য অধিকার ও সম্মানটা অটুট থাকুক। দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গিত এই মহান বীরদের আবাসন নিয়ে যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অবিচল থাকবে। আপনাদের সহযোগিতা ও সত্য প্রকাশের মাধ্যমে জাতীয় বিবেক জাগ্রত হবে, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এইটা একটু মিলি করে দাও সাংবাদিকদের মধ্যে, এদের মধ্যে। হ্যাঁ, কোথায় আপনারা সবাই পাইছেন? আমার মাইক্রোফোনটা নিশ্চয় ভাই ধন্যবাদ। সাংবাদিকদের জন্য আমরা
চাইলে নিয়ে যাবে হ্যাঁ একটা করে নেবে এবং সাংবাদিক ভাই বোনেরা যায়